কিন্তু মজা ছাড়া আমি আধ ঘন্টার বেশি থাকতে পারি না, মানে গম্ভীর হয়ে যায়, বিরক্ত লাগে আর কি। মানে গম্ভীর মানে কৃত্রিম গাম্ভীর্য নিয়ে একটা আমার বয়স হয়েছে, সুতরাং আমি 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 এইরকম আমি ভারী আমার এরকম দেখলেই বোঝা যায় যে কষ্ট হচ্ছে। তুমি বিভিন্ন ধরনের চরিত্র করেছো যেগুলো আমাদের প্রত্যেকের মনে দাগ কেটে গেছে। এত চরিত্রের মধ্যে তোমার কাছে কোনটা রিমার্কেবল বা মনে রাখার মতন চরিত্র? সবচেয়ে ভালো কোনো মানুষ সারা জীবনে পায় না। কি করে জানবো যে ওটা সবচেয়ে ভালো? পৃথিবীর 1 নম্বর ল্যাঙ্গুয়েজ, প্রথম যে ল্যাঙ্গুয়েজটা মানুষ যখন কথা বলতে পারতো না তখন ছিল বডি ল্যাঙ্গুয়েজ। ওই যে মানুষটা হিটলারি গোপ্পরা, ও কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে সংলাপ ছাড়াও, কথা ছাড়াও অনেক কথা বলা যায় নিশ্চুপ থেকে। তুমি একটা সময় মিরাক্কেলের জাজমেন্টে ছিলে বহুদিন, বহু বছর। মিরাক্কেল এমন একটা পারফরমেন্স যেটা তুমি একটার পর একটা অসাধারণ সব ছবি আমাদেরকে উপহার দিয়েছো। টনিক, রিসেন্টলি প্রজাপতি 2, যেখানে তোমার স্ক্রিন টাইম কম থাকলেও ওইটুকু সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছো। এই ধরনের চরিত্র কি এখন বেশি টানে তোমাকে? সিনেমাতে তোমরা নোট করে নাও এটা। এখন এই কৃতজ্ঞতা আর কত স্বীকার করব? সারা জীবন ধরে আমি করতে রাজি আছি, তো ও না থাকলে হয়তো আজকে তোমাদের সামনে বসে আমি এইসব কথা বলতে পারতাম না। তার পরিবর্তে হয়তো আমি কষ্ট দিয়েছি, তো যেসব জ্বালা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, আজকে আমি হয়তো হাসতে হাসতে বলছি, কিন্তু যেটা চিরকাল বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটা। একজন 15 বছরের অডিয়েন্স থেকে শুরু করে 65 বছরের মানুষের মন জয় করা, মানে এটা কি ট্যালেন্ট নাকি তোমার লাইফ এক্সপিরিয়েন্স? না, কি জানো, ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হয়। হায় কি যে করিয়ে মনোনিয়া, সে যে প্রণয় হুতাশে যথে যুথলিয়া, দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া। পরাণ বন্দ্যোপাধ্যায়, যার অভিনীত প্রত্যেকটি চরিত্র আমাদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। আজ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে মানুষ পরাণ বন্দ্যোপাধ্যায় এবং তার গল্প শুনবো আমরা। সাথে রয়েছে অনেক আড্ডা। কেমন আছো? প্রচন্ড ঠান্ডা পড়েছে, তোমাকেও দেখছি তোমার সর্দি হয়েছে, আমাদের প্রত্যেকেরই একই অবস্থা। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। যদি সর্দি না হতো তাহলে জানবে শরীরে ডিফেক্ট আছে। একদম ন্যাচারাল। তুমি বিভিন্ন ধরনের চরিত্র করেছো যেগুলো আমাদের প্রত্যেকের মনে দাগ কেটে গেছে। এত চরিত্রের মধ্যে তোমার কাছে কোনটা রিমার্কেবল বা মনে রাখার মতন চরিত্র? কার কত বড় দাগ হয়েছে সেটা তারা বিচার করবে, হিসেব করে আমাকে বলবে যে আমার দাগটা এতখানি হয়েছে, আমার দাগটা এতখানি হয়েছে। তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার হ্যাঁ আমার ছোট্ট হয়েছে বা ঠিক আছে। আর দাগ কাটার মতো চরিত্র এখনও পর্যন্ত হয়নি, সারা জীবনে হয় না। সেটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে ভালো কোনো মানুষ সারা জীবনে পায় না। কারণ যেটা পেলো সেটাকে যেই আমি বলবো যে এটা সবচেয়ে ভালো, ঠিক তার পরবর্তীকালে আর একটা ছবি হলো সেটা দেখলে ওটাকে ছাড়িয়ে গেল, তাহলে এটাকে মিথ্যা আমি ঠিক মতো অ্যাসেস করিনি, ওইটা সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালোটা সারা জীবনে কাউন্ট করা যায় না। সেই জন্য যখন আমি থেমে যাব তখন যে ভালোটা থাকবে সেইটাই ভালো জীবনে। টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই তোমাকে ইকুয়ালি ভালোবাসে। একজন 15 বছরের অডিয়েন্স থেকে শুরু করে 65 বছরের মানুষের মন জয় করা, মানে এটা কি ট্যালেন্ট নাকি তোমার লাইফ এক্সপিরিয়েন্স? না, কি জানো, ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হয়, বুঝতে পেরেছ? তুমি পাবে কি করে ভালোবাসাটা? যারা ভালোবাসে তারা অভিনয় ভালোবাসে, সিনেমা ভালোবাসে, সব কিছু ভালোবাসে, পারফর্মিং আর্ট ভালোবাসে। এইবার সেইখানে যারা ভালোবাসার মতো কাজ করে তারা ভালোবাসা পেয়ে যায়। সুতরাং ভালোবাসতে হবে। আমি যেটা করছি সেটাকে ভালোবেসে করছি, যাদের জন্যে করছি তাদেরও ভালোবাসি। এই ভালোবাসার মানে পরিবর্তে বিনিময়ে আমি একটু ভালোবাসা পাই, সেটি আমার প্রাপ্তি। তুমি একটা সময় মিরাক্কেলের জাজমেন্টে ছিলে বহুদিন, বহু বছর। আজও যখন কেউ এসে বলে স্যার মিরাক্কেলের কথাটা আমার জীবনটাই বদলে দিয়েছে, তোমার ভিতরে কি হয়, কি অনুভূতি হয়? মিরাক্কেল এমন একটা পারফরমেন্স যেটা তার জীবনটাকে বদলে দিয়েছে। বল, তার মানে সে তো কিছু গেইন করেছে। বদলে দিয়েছে মানে ভালো ছিল খারাপ হয়ে গেছে, না খারাপ ছিল ভালো হয়েছে, সেটা বলে না, বলে বদলে দিয়েছে। তো সেই কোয়ারিতে আমি যাই না। আমি যে আনন্দ করে যখন বলছে নিশ্চয়ই ভালোর দিকেই হয়েছে, সেই জন্য আমি মনে মনে থ্যাংক ইউ বলি আর কি। কিন্তু মজা ছাড়া আমি আধ ঘন্টার বেশি থাকতে পারি না। রেখাটা না, এইটা
এইরকম হয়ে যায়, মানে গম্ভীর হয়ে যায়, বিরোধ লাগে আর কি, মানে গম্ভীর মানে কৃত্রিম গাম্ভীর্য নিয়ে একটা আমার বয়স হয়েছে সুতরাং আমি 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 এইরকম আমি ভারী আমার এরকম দেখলেই বোঝা যায় যে কষ্ট হচ্ছে ওইটা মেনটেন করতে গিয়ে। কী দরকার শুধু শুধু মানুষের সঙ্গে যত ট্রান্সপারেন্ট হবে তত মানুষের সঙ্গে মিশতে পারবে, কথা বলতে পারবে, তাকে জানতে পারবে, সে তোমাকে জানতে পারবে, এইটাই তো জীবন। তুমি একটার পর একটা অসাধারণ সব ছবি আমাদেরকে উপহার দিয়েছো। টনিক, রিসেন্টলি প্রজাপতি 2, যেখানে তোমার স্ক্রিন টাইম কম থাকলেও মানে ওইটুকু সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছো। এই ধরনের চরিত্র কি এখন বেশি টানে তোমাকে? সত্যি করে পারফর্মার, মানে এই সংস্কৃতির প্রতি, শিল্পের প্রতি যাদের নিঃস্বার্থ প্রেম, তো তারা শুধু অভিনয়টাই ভালোবাসে। সেখানে আমি হ্যাঁ বললাম কি না বললাম, কি আধ পাতা সংলাপ বললাম কি এক পাতা বললাম, কি একটা কথাও বললাম না, সাইলেন্স, তা এসব নিয়ে তো আমার এক নিজস্ব একটা ন্যারেটিভ আছে। সিনেমাতে আমার ধারণা, তোমরা নোট করে নাও, এটা সিনেমায় সংলাপ এটা হচ্ছে অভিনেতার আত্মরক্ষার বর্ম, যেখানে কোনো সংলাপ থাকবে না অথচ সব কথা বলে যাব, সব কথাই উচ্চারিত হবে কিন্তু শব্দ শোনা যাবে না। পৃথিবীর 1 নম্বর ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর সৃষ্টির সময় থেকে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা মানুষ যখন কথা বলতে পারতো না তখন ছিল বডি ল্যাঙ্গুয়েজ, সেটা এখনও আছে। ওই যে মানুষটা হিটলারি গোপ্পরা, ও কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে যে সংলাপ ছাড়াও, কথা ছাড়াও অনেক কথা বলা যায় নিশ্চুপ থেকে। সুতরাং সিনেমায় আমি হ্যাঁ বললাম কি না বললাম, কি না আমি পারবো না, কে তুমি এমন করে দেখা গেল 14 লাইনের একটা সংলাপ বলল, যেটা থিয়েটারে খানিকটা দরকার হয়। সিনেমা অনুচ্চারিত এক গাদা কথা শুধু জেস্চারে বলে দেওয়া, বডি ল্যাঙ্গুয়েজ। আমি এটাই তোমায় জিজ্ঞেস করতে চাইছিলাম যে তুমি তো বেশ কিছু অভিনয় সাইলেন্স দিয়েও করেছো, মানে সংলাপ ছাড়া। তো তোমার কি মনে হয় যে মানে এই সাইলেন্সটা কি আমাদের শব্দের থেকে আরও বেশি পাওয়ারফুল? কিন্তু তুমি তার খানিকটা উত্তর অলরেডি নিজের থেকেই দিয়ে দিয়েছো। হ্যাঁ, একটা জিনিসের দিকে তাকিয়ে যদি আমার কোনো ভাবনা জাগে, যারা কবিতা লেখেন যারা, তো প্রথম দর্শন ইন্দ্রিয় গিয়ে বস্তুর ওপরে পড়লো, ভাবনা এলো, কল্পনা এলো, সব কিছু এলো, ভেতরে সেরিব্রাল ওয়ার্ক হচ্ছে, হতে 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 তারপরে মানে সাদা মেঘকে কি শ্বেত বলাকা বলবো, শ্বেত শুভ্র তুষার বলবো, এই নিয়ে তো তৈরি হচ্ছে। তো এতগুলো ভাবনা হয়ে যেটা একটা ঠিক হলো, সেইটা তখন লিপিবদ্ধ হলো। এইভাবে তাকিয়ে থেকে অতক্ষণ ভেবে লিপিবদ্ধ হলো। কিন্তু পৃথিবীতে এমন মানুষ ছিল বা এখনও আছে যারা দর্শনেন্দ্রিয় যেই বস্তুর উপরে পড়বে তার সেরিব্রাল ওয়ার্কটা সঙ্গে সঙ্গে হয়ে কমপ্লিট হয়ে কলম চলতে শুরু করে। এটা ধরুন আমি কথার কথা বলছি, এটা তো এখন হয়তো 5 সেকেন্ড নিচ্ছে, 3 সেকেন্ড নিচ্ছে, কিন্তু এমন মানুষ ছিল যার অস্তিত্ব এখনও আছে, শুধু দর্শনেন্দ্রিয় বস্তুর উপরে পড়ার সাথে সাথে কলম চলতো। ওই দাড়িওয়ালা লোকটা। সংলাপ উইল ফলো জেস্চার, সংলাপ কামস আফটার জেস্চার। তোমার বিবাহিত জীবন কোনো একটি রোম্যান্টিক সিনেমার থেকে, গল্পের থেকে কোনো অংশে কম নয়। কিছু সুন্দর ছোট মুহূর্ত যদি আমাদেরকে বলো। প্রেমটা তো সব মানুষের জীবনেই থাকে, আমার জীবনেও ছিল। তো সে মাঝপথে আমাকে ছাড়েনি, আমিও মাঝপথে ঠোকর খেয়ে পড়িনি, মানে সারা জীবন ধরেই টেনেছি। এইটাই হচ্ছে আমার ওই ইমোশনের সার্থকতা। আর আমার যার সঙ্গে আমার ভাব ভালোবাসা ছিল, তার ছবিটা বাইরে টাঙানো আছে, দেখেছো? তা সেই ছিল পরবর্তীকালে পড়াশুনো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে মাস্টারমশাই হয়েছিল। ফলে আর সে যেহেতু মাস্টারমশাই হয়েছিল, তার একটা অ্যাটিটিউড তৈরি হয়ে গিয়েছিল। সে সারেমা পা মানে সিসারপের পঞ্চম থেকে কথা বলতো বাড়িতে, যার জন্য আমাদের মানে এত বড় বাড়ি, আশেপাশে কাকের কোনো বিষ্ঠা পাবে না। মানে তখন পাওয়া যেত না, এখন পাওয়া যায়। ও যতক্ষণ বাড়িতে থাকতো আশেপাশে কোনো কাকের ডাক শুনতে পাওয়া যেত না। তা আমি বলতাম আর কি সামনে। আর
মানে সোকল্ড ইমোশনটা কম ছিল, কিন্তু মানুষের দুঃখে কষ্টে আমাদের বাড়িতে যারা কাজকর্ম করতো তাদের দেওয়া থোয়া সব কিছু একদম প্রচণ্ড মানবিক ছিল সেদিক দিয়ে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখন এই কৃতজ্ঞতা আর কত স্বীকার করব, সারা জীবন ধরে আমি করতে রাজি আছি, কিন্তু ও না থাকলে হয়তো আজকে তোমাদের সামনে বসে আমি এইসব কথা বলতে পারতাম না। এটা আমার একটা বিরাট সারা জীবনের বিরাট পাওনা, কিন্তু তার পরিবর্তে হয়তো আমি সেইভাবে কষ্ট দিয়েছি তো, সে অনেক ব্যাপার থিয়েটার করতে গিয়ে যেসব জ্বালা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। আজকে আমি হয়তো হাসতে হাসতে বলছি, আমার বাহ্যিক রিয়াকশানটা হয়তো এইটা, কিন্তু যেটা চিরকাল বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটা। এই যে তুমি এক্ষুনি অফিসের কথা বলছিলে, তোমার ক্যারিয়ার তো শুরু হয় রেডিও দিয়ে, তো রেডিওর কথা এখন মানে রেডিওর সাথে যে ইমোশনাল বন্ডিং বা কানেকশনটা সেটা তোমার এখনো মনে পড়ে? বাবা, রেডিও তো চাকরি করতে করতেই তো রেডিও করেছি। তখন আমি আইপিটিএ করি, চাকরি করি যখন তখন আমি আইপিটিএ করি, চাকরি করি যখন তখন আমি রেডিও করি, চাকরি করি যখন তখন মানে সিনেমা দু একটা করে ফেলেছি। তারপরে করতে করতে 2000 সালে আমি পুনর্ক্লান্ত হলাম, রিটায়ার্ড যাকে বলা হয়। হ্যাঁ, কেন যে বলে আমি বুঝতে পারি না। আমি রিটায়ার্ড যারা বলে তাদের বলি আমি, তুমি তো টায়ার্ডই হওনি, তা রিটায়ার্ড কী করে হবে? আমাকে জিজ্ঞেস আপনি কি রিটায়ার করবেন? না, আমি টায়ার্ডই হওনি, তা রিটায়ার কী করবো, এরকম বলি আর কি। রেডিও 75 সালে, তখন আমি যখন একটা ত্যাগরাজ হলে একটা যাত্রা করছিলাম আমাদের গ্রুপেরই, আমি কলাকার শাখায় ছিলাম, আইপিটিএর কলাকার শাখা। তো সেইখানে স্পার্টাকাস বলে একটা হট ফার্স্টের স্পার্টাকাস, যার নাট্যরূপ দিয়েছিল, মানে যাত্রার রূপ দিয়েছিল আমাদের অরুণ মুখোপাধ্যায়, চেতনার অরুণ, নীল নীল যে ছবি করে, ওই যাত্রাটা করছি ওখানে। তখন সেই যাত্রা আমি যেহেতু পরিচালনার দায়িত্বে ছিলাম, সেই জন্য ফার্স্ট সিন আর লাস্ট সিন করতাম। তো সেই যাত্রাটা শেষ হওয়ার পরে একজন সুন্দরী মহিলা এসে বললেন যে, মানে যাত্রায় কিন্তু সকল যাত্রা ফর্মে আমি অ্যাক্টিং করিনি, তৈরি করেছিলাম সেইভাবে, যেমন যাত্রার ফর্ম হচ্ছে চারদিকে ঘুরে ঘুরে করতে হবে। তুমি এখানে 1 মিনিট থাকলে পরের সঙ্গে সঙ্গে এখানে 1 মিনিট দিতে হবে, দিয়ে ওখানে 1 মিনিট দিতে হবে। হ্যাঁ, যেমন একদিক তো খোলা থাকে, ফরম্যাট আছে, হ্যাঁ ফরম্যাট আছে। তো সেই হওয়ার পরে আমি যার জন্যে ওই 2টো সিনে ছিলাম, পরিচালনার দায়িত্বে ছিলাম বলে, হ্যাঁ শুধু কণ্ঠ ব্যবহার করেছিলাম। তাতে হলে হলে সেই শেষ হওয়ার পরে যখন আমরা সব পোশাক আশাক চেঞ্জ করছি আর সেই সময় এক সুন্দরী মহিলা এসে বললেন, আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? তো আমার তো এইসব কথা শুনলে মজারটাকে আগে করে তারপরে উত্তর দিই। তাই বললাম যে না, আমার তো জানা নেই যে সকালে ঘুম থেকে উঠলাম, গা তো মেজাজ করছে, যাই রেডিও থেকে একটু অভিনয় করে আসি। তবে ঢুকে গেলাম, গিয়ে অভিনয় করে চলে এলাম। এই হয় এরকম? বলি না না, তাহলে আমি কথা শুনে তাই মনে হলো। তো আপনি কালকে রেডিওতে চলে আসুন। আমি বেশ যাবো অভিনয় করতে। হ্যাঁ, তো আমার তখন এই কর্মস্থল ছিল 9A এসপ্ল্যানেড ইস্ট, ওয়াকিং ডিস্টেন্স। তো চলে গেলাম। মানে রেডিওতে তখন সুযোগ পাওয়াটা একটা মানে বিরাট ব্যাপার ছিল, চাঁদে হাত দেওয়া ছিল, মানে সে সাংঘাতিক অবস্থা ছিল, সাংঘাতিক। রেডিও অ্যাক্টর মানে দারুণ, মানে যে ওখানে গিয়ে একটা কথা বলেছে, হুজুর আপনার চা, হ্যাঁ রাখছি, তাহলে হুজুর আপনার চা আর রাখছি, এই দুটো সংলাপ সারাটা নাটক জুড়ে। সে যখন বাইরে বেরোয় তখন তার মনে হয় যে নেহাত মাধ্যাকর্ষণের টানে মানে পাটা মাটিতে পড়ে, তাই নইলে সে উড়ে উড়ে যেত। আর চারিদিকে তাকানো, গলা গম্ভীর করে কথা বলেছে, কত মজা হয়েছে ওই সময়। তো যাই হোক, আমি 7 দিন বাদে ইন্টারভিউ পেলাম, অডিশন চিঠি পেলাম। তার 7 দিন পরে অডিশন হয়ে গেল। তারপর 7 দিন বাদে 15 দিনের মধ্যে আমি মানে রেকর্ডিংয়ের ডেট পেলাম। রেডিওতে একবার যে অভিনয় করে 1 বছরের মধ্যে হয়তো 10 মাস, 1 বছর, 1.5 বছর বাদে সে আরেকবার চান্স পায়। আমি মাসে
মানে 3বারও করেছি, ফলে আমাকে অনেক ঠাট্টার সম্মুখীন হতে হয়েছে। আমাকে বলা হতো যে রেডিওর ঘর জামাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে যারা অন্যান্য যারা ছিল থিয়েটার যারা ওখানে করতো আর কি, গৌরীশঙ্কর পান্ডা ছিল, বুঝে আচ্ছা পরন্দা শুনলাম রেডিও নাকি আপনাকে একটা কোয়ার্টার দিচ্ছে, এরকম ঠাট্টা করে করে বলতো। আমার নাটকও হয়েছে ওখানে, আমার লেখা নাটকও হয়েছে ওখানে। তো রেডিও আমার ভীষণ ভীষণ প্রাণের, ভীষণ প্রাণের। গান তুমি অসাধারণ গাও, মানে অভিনেতা যদি না হতে তাহলে কি গানের দিকে যেতে? এই যে যদি দিয়ে তো অনেক কিছু করা যায়, যদি দিয়ে যদি এখন তুমি এখানে বসে আমাকে প্রশ্ন করছো, কিন্তু দেখা যাচ্ছে তোমার মাথার প্রতি চুলগুলো যে তোমার পিঠে এই গড়িয়ে পড়েছে, ওইটি যদি মুখে হয়ে গড়িয়ে পড়তো তাহলে তো রবীন্দ্রনাথের কাছাকাছি চলে যেতে। তো যদি দিয়ে তো অনেক কিছু করা যায়। যদি আমি ওটা হতাম তাহলে এই শব্দটার কি জোর তা ভাবা যায় না। গান করলে হতো, এ ব্যাপারে সব মানুষই গান করতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের মতো মানুষকে রবীন্দ্রনাথ তো ভীষণ একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, যে সঙ্গীতে তাল, সুর, লয় থাকলে ভালো, না থাকলে ক্ষতি নেই। আমি আমার মানে জন্ম থেকে যদি বলি, অনেক মানুষের জীবনেই তো একটা জন্ম থাকে, নইলে সে পৃথিবীতে বেড়ে উঠবে কী করে। রবীন্দ্রনাথেরও জন্ম ছিল, তো তার আগে, তার জন্মের আগে তখন কি পদ্মার নদীতে মাঝিরা গান গাইতো না? গান তো রবীন্দ্রনাথের জন্মের পর থেকে গান সৃষ্টি হয়নি। তো যে মানুষগুলো এখনও গ্রামাঞ্চলে গেলে নদীতে যে যারা পারাপার করে, তারা যে গানগুলো গায়, তারা কি স্বরলিপি দেখে গায়? আবেগ দিয়ে গায়। তাহলে কোথায় থেকে একটু লয় কম আছে, কোথায় একটু সুর কম আছে, কোথায় একটু ছন্দ কম আছে, কিন্তু প্রাণের আবেগটা পূর্ণতা দিয়ে আছে। নইলে একটা ঝর্ণা থেকে সুরের সৃষ্টি কেন হবে? ঝর্ণা কি স্বরলিপি থেকে পড়ছে? স্বরলিপি অনুযায়ী ঝনঝন করে পড়ছে। আমি যখন মাঝে মাঝে কোনো গান হয়তো গাই, ইচ্ছে করলো মজা করে একটু গাইছি। আমার মেয়ে সে রবীন্দ্রভারতী থেকে তোমার ক্লাসিক্যালে ফার্স্ট হয়েছে। তো সে যখন এরকম শুনতো, শুনে বলে বাবা তুমি এটা কী করলে? আমি কেন কী করলাম রে? তুমি এখানে মানে মধ্যমটাকে এখানে লাগবে না তো? বাবা আমাকে বিরক্ত করিস না, আমার এই রাগটা তোদের রাগ নয়, এটা পরাণ রাগ, এটাকে কেমন লাগলো তোর বলবেন? ভালো লেগেছে, ব্যাস লাগলেই হবে। ও তো মানে মাস্টারমশাই। আরে বাবা সব করতে যাস না। তো যে মানুষটা এইটা বলেছে, সেই মানুষটাই একটা নতুন তালের সৃষ্টি করে ফেলছে। তাহলে বোঝে তার মধ্যে কী ছিল। আর সেই যখন সার্টিফিকেট দেবে আমাদের মতো বাচিনদের, তো তারা তো আমাদের নাম, আমার নাম দিয়ে যেমন তিনি আমাকে বাঁচিয়ে রক্ষা করে গেছেন। আমার নাম পরাণ। তো এই নামের জন্য আমার পণের টাকা কমে গিয়েছিল, জানো তো। আমার দাদামশাই নিয়ে গেছিল আমাকে মানে পাত্রী দেখাতে। সেই জিজ্ঞেসে সব পাত্রী বসে আছে, পাত্রীর মামা টামা সব, মাসিমা টাসিমা সব বসে আছে। তো পাত্রী আমার ভালোই লেগেছে, তারও ভালো লেগেছে, মানে মুচকে হেসেছে আমার দিকে তাকিয়ে। গুরুজনদের লুকিয়ে আমার দিকে তাকিয়ে একটু মুচকে মুচকে হাসছে। তাই বললাম বাবা তাহলে তো আমার আমাকে পছন্দ হয়েছে। তো আমিও একটু হাসছি, এ করছি তা করছি, সব কিছু হচ্ছে। তো এইটা যদি নোট করে বলো, এরপরে বলছি শেষে। তো কথাবার্তা হচ্ছে, হতে 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 মেয়েদের বাড়ির লোকদের পছন্দ হয়েছে। তো এমনি পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। মধ্যবিত্ত ঘরের, আমার তো একটু লম্বা চওড়া চেহারা আছে, অল্প বিস্তর একটু ফর্সা, টিকালো নাক আছে, লেখাপড়া জানি, কথাবার্তা বলতে পারি, মানে কণ্ঠস্বরটা ভেদ ভেদে নয়, মানে একটু আবার এক্সট্রা স্মার্টনেস নিয়ে যেতে হয় তো সব জায়গায়। সেটা উতরে গেছি আর কি। তো এইসব হয়েছে, মেয়ে পাত্রীপক্ষে বলেছে আমাদের পছন্দ হয়েছে, মেয়ের পছন্দ। এবার দাদামশাই তিনি তো একদম ওয়ান পাইস ফাদার মাদার, তিনি বললেন যে তাহলে হ্যাঁ সব যখন হয়ে গেল তাহলে পণের টাকাটা ওটা তো সাব্যস্ত করতে হবে। তো বলে বলুন। তখন দাদা বলছে 50,000-এর মতো লাগবে। তো বলে হ্যাঁ ঠিক আছে, গেরস্ত ঘর ভালো, মেয়ের পছন্দ হয়ে গেছে। এবার দেখলাম যে আমার যখন সবাই বলে পছন্দ হয়ে গেছে, তখন মেয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে একটু মুচকুচকে হাসছে।
মানে সবাইকে উপেক্ষা করেই। তখন জেঠিমার সাথে তোমার আলাপ হয়নি? না না, সেসব নয় তো। এইবার আলাপ টালাপ কিছু হয়নি। তা হ্যাঁ, তা তোমার সাব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। এইবার মেয়ের মামা বোধহয় জিজ্ঞেস করেছে যে ছেলের নাম কি, বলে ওর নাম হচ্ছে পরাণ। বলে তাহলে তো 50 টাকার বেশি দিতে পারবো না। ব্যাস 50,000-এ রাজি হয়েছিল, শুধু নামটা শুনে বলল 50 টাকার বেশি দিতে পারবো না। তো তখন সাংঘাতিক কাণ্ড। তখন ভাবলে সত্যিই তো পরাণ নামটা প্রান্তিক মানুষদের হয়, তার সঙ্গে একটা মণ্ডল থাকে। সে 50,000 টাকা 15 টাকা চাইছে। সে দাদু আমাকে লজ্জায় ফেলে দিল। এইটা বলো না, এটা তোমাদের জন্য বললাম। এটা আমার মানে যেহেতু এই দাড়িওয়ালা লোকটাকে আমি ভালোবাসি, সেই জন্য আমি এই গল্পটা আমার নামকে কেন্দ্র করে তৈরি করেছি আমি এই গল্পটা। আমার সমাজে খুব কম মানুষই হয়তো পরাণ শব্দটা ব্যবহার করে, কিন্তু ওই মানুষটার অসংখ্য গানের মধ্যে আমার নাম উচ্চারিত হয়েছে। শুধু তাই না, হ্যাঁ, গ্রামে গঞ্জে যে গান রচিত হয়, আরও তার বাইরেও অনেক গান, সেখানে আমার নামটা ধ্বনিত হয়। এবং আমি যেহেতু দন্তন্য লিখি, সেখানে উনি সার্টিফিকেট দিয়ে গেছেন আমাকে। বহু গীত বহু শ্রুত বিখ্যাত গান আমারও পরাণে যাহা চায়, সেখানে তিনি দন্তন্য লিখেছেন এবং তলায় ফুটনোট দেওয়া আছে, পরাণ পর একার দন্তান্ন হচ্ছে প্রাণের কোমল রূপ। তো এরপরে আমি আর কি, আমার নামটা তো সবচেয়ে মূল্যবান নাম বলে আমি মনে করি। তারপরে হচ্ছে গান। গান আমি প্রাণ করে, আমার প্রাণ যেটা চাইবে আমি সেই গান গাইব। সে তালে মিলুক, সুরে না মিলুক, ছন্দে না যাক, আমার কিচ্ছু যাবে আসবে না। আবেগটাই আসল। দুটো লাইন শুনি। আমারও পড়ানো যাহা চায়, তোমার যেটা মনে হয়, নাকি তোমার কলার টিউনে যে গানটা আছে। গান গাইতে গেলে এখন যা অবস্থা হয়েছে তাতে তো মানে গলাটা তো কোলে মার্কেট হয়ে আছে। বর্ষাকালের কোলে মার্কেট হয়ে আছে। বর্ষাকালের কোলে মার্কেট তোমরা দেখেছো? দেখোনি? সেখানে বর্ষাকালে, সেখানে গরমকালে আর কি, সেখানে ধরো কাঁঠালের ভোঁতা, কাঁঠালের ওপরে খোলটা, আমের খোসা, হ্যাঁ, ডাবের খোলা, তারপরে খেয়ে ফেলে দেওয়া আমের খোসা, তারপরে হাঁটু সমান জল। সে যে কী রূপ সে জলের, মানে জল ছাড়া আর কিছু বলা যাবে না বলে ওটাকে জল বলা হয়। এবং সেইটা ভেঙে ভেঙে যখন ডালহৌসির অফিস যাত্রীরা যখন শিয়ালদার ট্রেন ধরতে আসে, সেটা যদি দেখো না, বুঝতে পারবে কী মারাতে মারাতে আসছে। তো সেই ভাবো সেই অবস্থাটা হয়ে আছে আমার কণ্ঠ। না, এতটা হয়নি, এর বাড়ালাম আর কি। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, একলা আমার শুধু নাই প্রিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে যথে যুথলিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে যথে যুথলিয়া। আজকের এই পরাণ বন্দ্যোপাধ্যায় যদি ইয়াং পরাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু অ্যাডভাইস দিত, কি বলতে? যখন পরাণ বন্দ্যোপাধ্যায় ইয়ং ছিল, তখন আমার চেয়ে কম বয়সী কিছু যাদের দাদা বলে ডাকতাম, কিন্তু আমি খুব ডানপিটে ছিলাম, দুষ্টু ছিলাম, মারকুটে ছিলাম। এখন বলতে লজ্জা করে। আমি এখন যদি আমার যৌবনের পরাণকে সান্ত্বনা করি, সে পরাণ কিন্তু শুনবে না। কারণ যৌবনের পরাণ কাউকে গ্রাহ্য করতো না। কিন্তু মানুষ যেহেতু সে একটা আদর্শে বিশ্বাস করে পথ হাঁটতো, এখনও হাঁটে। শুধু সেইটুকু ছাড়া সেইখানে যেটা গ্রাহ্য হবে সেইটা গ্রাহ্য হবে। মানুষের প্রতি অবিচার, নোংরামি, লোভ, এগুলো যদি মানুষের ক্ষতি করে দেয়, তখন সহ্য করা ছিল পরাণের পক্ষে খুব কঠিন। তার জন্য অনেক ক্ষয়ক্ষতি পরাণের হয়েছে। আজকের এই পরাণ যদি
মানে যুবক পরাণকে কোনো কারণে মানে থামাতে যায় বা উপদেশ দিতে যায়, সে কিন্তু সেই উপদেশ গ্রহণ করবে না, বিচার করে দেখবে। এবং শুধু তাই না, যদি সেটা ন্যায্যও হয় তবুও সে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবে। যেটা আমি রবিদা আমাকে, মানে আমি ডিসিশন নিয়ে নিয়েছি, মাথা নিচু করে বসে আছি আমার ঘরে অফিসে, সেই ঘরে আর দুজন বসতো, তার মধ্যে একজন রবিদা বসে আছে, আমি এসে চুপ করে বসে পড়ি। তার আগে একটা ঘটনা ঘটে গেছে। কাঁধের উপরে একটা হাত পড়লো, দেখলাম, আমাকে বললো কাজটা কি ভালো হবে। বুঝতে পেরে গেছে আমি কী কাজ করব। তখন আমি যে কথাটা বলেছিলাম, এখন এই পরাণ যদি ওই পরাণকে বলতে যায়, ওই পরাণ একই উত্তর দেবে, রবিদা আমাকে বারণ করবেন না, আমাকে একা থাকতে দিন, আপনার কোনো অনুরোধ করবেন না, আপনার অনুরোধ রাখতে না পারলে সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি। আধ ঘন্টা বাদে যখন মাথা তুললাম, দেখলাম ঘরে কেউ নেই, বাইরে থেকে দরজা ছিগলি দেওয়া। 5:30টার পর এই দরজা খোলা হয়েছিল। রবিদা বুঝতে পেরে গিয়েছিল, দ্যাট কুড হ্যাভ বিন সাম ডিসাস্টার। তুমি তো ফ্লোরে অনেক জুনিয়রদের সাথেও কাজ করেছো, কোনো মজার মুহূর্ত আমাদেরকে বলবে? সেখানে একটা সিন ছিল, যে দৃশ্য তৈরি হয়ে আছে, একটা থানার দৃশ্য। সেখানে অফিসার বসে আছে, আমি পাঠ করছিলাম একটা রাজনৈতিক নেতা টেতা করছেন। তা আমাকে সে বললো, পান্দা রেডি, চলুন। তা গিয়ে আমি বাইরে প্রথমে বসে আছি, ওই ভেতরে যিনি অফিসার পাঠ করছেন আর কি, তিনি সংলাপ বলছেন সব রেডি হয়ে গেছে, আরেকবার ঝালিয়ে ঝালিয়ে তারপরে বললাম চলুন। আমি গিয়ে এবার আমি সুইং ডোরটা খুলে ঢুকেছি, আমার দিকে একটা বিস্ময় হতবাক হয়ে এমনভাবে তাকিয়ে রইল। মানে তখন শট চলছে না, আমি জাস্ট ঢুকেছি আর কি, বসবো, বসে একটু আলাপ আলোচনা করবো, তারপরে রিহার্সাল দেবো, দিয়ে তারপর করবো। তখন আমাকে বলছি, কী আমি কী হলো, না এটা আমাকে তো বলেনি। আমি কী বলেনি? না এটা আমাকে ওগুলো সে কান্না কান্না ভাব করে তারপর ওরা সব এলো, মানে ওনার সঙ্গে পাঠ করতে হবে, আমাকে তো আগে বলেননি। আমি ভাবছি যে এতে দুটো অর্থ হয়, যে ওনার সঙ্গে আমার যে ধরনের শত্রুতা আছে, সেখানে আমার মানে অভিনেতা হিসেবে, পার্টনার হিসেবে, সহ অভিনেতা হিসেবে আমি ঠিক ইজি ফিল করছি না, এই নিয়ে একটা ভাব থেকে মনে হলো। আমি এখানে অবাক হলাম, কি তখন ওরা বলে কী হয়েছে, না না ওনার আগে বলবেন তো যে ওনার সঙ্গে আমার অভিনয় আছে, আমি আমার এখন কি এর কান্না কান্না ভাব, কী হয়েছে, এটা কী হলো ভাই? বলে হ্যাঁ এতে বুঝতে পারছি না। বলে আগে বলবেন তো যে ওনার সঙ্গে ওনার সঙ্গে আমি এখন কী করে কথা বলবো, কি বুঝতেই পারছেন না, কি ওর কী হলো কি? না না আপনার সঙ্গে পাঠ করতে হবে, আমি পারবো না, আমি সব ভুলে যাচ্ছি আর কি। তোর বাড়ি যেত, বাড়ি যাচ্ছিল, কী নাকামি কী হচ্ছে এটা? হ্যাঁ আমি তো শুনেছি যে থিয়েটার করিস তো, মানে আপনার সঙ্গে পাঠ করে বলবে তো আগে থেকে, আপনার সাথে বসে তাহলে একটু রিহার্সাল করে নিতাম, হ্যাঁ কানাকাটি। আর সহ্য কর, আমি শুনলাম যে পাঠ মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি আমার থেকে আপনার কাঁপছে। তাই করলাম, ওর পাশে গিয়ে বসলাম, বসে ওকে একটু নিজের শরীরের সঙ্গে টেনে নিলাম আর কি। নিয়মই হচ্ছে তাই, যে তোমাকে পছন্দ করছে না, না না সব ক্ষেত্রে প্রয়োগ করতে যেও না যেন, হ্যাঁ, বা এরকম ভয় ভীতি তাকে শরীরের উত্তাপ দিলে দেখবে সে ইজি হয়ে যায়। তখন তাহলে কী ব্যাপারটা কী বলে, না আমাকে এরকম করে আগে বললো, চুপ কর, ইজি হয়, তুই থিয়েটারের ছেলে, তুই এরকম কাণ্ড করছিস, লোকে যা তা বলবে, ভালো লাগবে তো শুনতে, আমারও তো খারাপ লাগছে। থিয়েটারের ছেলেরা সারা রাজ্যে যাবে এক বলে সব গ্যাস ট্যাস দিয়ে, আর তুই তো শুনলাম তো তোর পাঠটা মুখস্থ হয়ে গেছে, বল 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 ফাটিয়ে দিতে হবে। বললো তো মুখস্থ হয়েছিল, আমাকে ধরে আছি, কিন্তু আমিও বললাম, ও বললো আবার বল আবার বল, এক শটে ওকে করতে হবে, কিন্তু নইলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, বলে দিলাম ফাটিয়ে দিতে হবে। আর রেডি হয়ে ঠিক আছে, এই চল টেক কর। তো পরিচালক কিছু মনে নেই,
সে তাহলে কি একটা ইয়ে হবে নাকি, একটা মনিটার না হলে মনেও মনিটার, কিরে বললাম ঠিক আছে, বাস ওয়ান শটে ওকে। করতালির ধ্বনি হলো, এ হলো তা হলো। একটা ছোট র্যাপিড ফায়ারে যাও। সকালবেলাটা শুরু কি চা দিয়ে হয় নাকি চিন্তা দিয়ে? চোখ খুললেই তো চিন্তা, চিন্তা ছাড়া লিভিং বিং ইজ ইম্পসিবল, ম্যান ইজ ইম্পসিবল রাদার, লিভিং না উইদাউট থিঙ্কিং ম্যান ইজ ইম্পসিবল। সে যেই চোখ খুলবে তখনই তো চিন্তার যন্ত্র শুরু হয়ে গেল। তাহলে এখন কী একটা করবো, এখানে যেতে হবে, এখানে যেতে হবে, চিন্তা তো করতেই হবে। বিনা চিন্তা মানুষ অসম্ভব। তোমার কি সিরিয়াস রোল করতে বেশি ভালো লাগে নাকি কৌতুক চরিত্র করতে বেশি ভালো লাগে? কোনটা তোমাকে ইমোশনালি বেশি টানে? তুমি আমাকে যা দেবে আমি তাই করব, তবেই তো আমি অভিনেতা। অনেকে আমাকে কমেডিয়ান বলে, ভানুদাকে কমেডিয়ান বলতো, রবিদা, জহরদা এসব কমেডিয়ান বলতো। তারপরে এই যে মাছিওয়ালা লোকটা বিশ্ববিখ্যাত, তাকে কমেডিয়ান বলতো। ওরা আসলে মানুষের কাছে আর কোনো শব্দ নেই বলে ওইটা বলতো। কমেডিয়ান বলে কোনো অভিনেতা হয় না। কমেডিয়ান বলে যিনি খ্যাত হবেন, তার মানে তিনি হচ্ছেন সর্বাঙ্গীন অভিনেতা, পূর্ণাঙ্গ অভিনেতা। ভানু বন্দ্যোপাধ্যায়ের টাকা আনা পাই নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, এগুলো দেখলে চোখে জল চলে আসে, তখন আর কমেডিয়ান বলতে ইচ্ছে করবে না। কমেডিয়ান শব্দ ছাড়া আর কোনো শব্দ সাধারণ মানুষের জানা নেই বলে কমেডিয়ান বলে। জহরদা নিজেও তো পঞ্চতপা বলে একটা ছবি হয়েছিল, দারুণ সিরিয়াস অভিনয় করেছিল। রবিদা, তারও একটা ভালো ছিল, সে ইন্স্যুরেন্সের দালাল পাঠ করেছিল একটা, অসাধারণ কমেডিয়ান। এই যে মাছিওয়ালা গোপালা লোকটার কথা বললাম, তো সারা পৃথিবীতে সেটা প্রমাণ রেখে গেছে যে সে যখন কথা বলতে পারতো না, মানে কথা ছিল না যখন, তখনও মানুষকে কাঁদিয়েছে, হাসিয়েছে। যখন বাণী এলো তখনও হাসিয়েছে, তখনও কাঁদিয়েছে। হ্যাপিনেসকে তুমি যদি এক লাইনে ডেসক্রাইব করো? ব্যাপার হচ্ছে, আমি যদি সবসময় ভাবি ও আমাকে কী বললো, ওকে ওইটা করলো, ও আমাকে এইটা বললো, এই যদি করি সারাদিন, তাহলে তুমি হ্যাপিনেস তোমার থেকে প্রায় 15-16 ফুট দূরে থাকবে, সে এগোতেই পারবে না তোমার কাছে। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। রিল্যাক্স এটা শুধু যে নিজেকে সুন্দর করার জন্য শরীর শিথিল করলে শরীর ভালো থাকে, শরীর শিথিল করলে অ্যাক্টিং করতে সুবিধা হয়, শরীর শিথিল করলে মন পরিষ্কার থাকে, মন পরিষ্কার থাকলে সব কিছু সেখানে ধরা পড়ে। আর মনটা যদি সবসময় মানে এটা ওটা ভাবে, যেমন ধরো জলটা যদি শান্ত থাকে তাহলে তার তলদেশ পর্যন্ত দেখা যায়। আস্তে করে হারিয়ে যাওয়া সেই কোহিনূরটা বা সেই মণিটা বা সেই দামি জিনিসটা সহজ আমি দেখতে পাওয়া যায়, টুক করে তুলে আনা যায়। কিন্তু জলটা যদি ঘুলিয়ে থাকে তখন এটা কি না এটা না, এটা কি না এটা না, সারা গায়ে জল কাদা মেখে একটা ভবিষ্যৎ হয়ে গেল, কিন্তু উদ্ধার করতে পারলাম না। সেই জন্য মনের অস্থিরতা যত কম হবে, আর মনের অস্থিরতা কিসে হয়, এই ধরনের ভাবনা হয়, কে আমাকে গালাগাল দিল, কে আমাকে মুখ তুলে তাড়ালো না, কে আমার এটা মেরে দিল, কেউ, এই নিয়ে তো মন অস্থির থাকে। তো তখন তুমি তোমার নিজের জন্য পাওনা যে সুন্দর জিনিস সেটা খুঁজেই পাবে না। আর মজা, হাসি, গান, ভালোবাসা, এই হবে সম্পদ চলার পথে। তাহলে দেখবে নিজেকে দেখতে পাওয়া যাবে, টুক করে জিনিস তুলে নেওয়া যাবে, অগ্রাহ্য করা যাবে। আমি শেষ প্রশ্নে যাব। অভিনয় ছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায় কে? তারপরে অভিনেতা ছাড়া, হ্যাঁ, একটা মানুষ। সবাই, হ্যাঁ, যে যারা দেখছে তারাও মানুষ, যে অভিনয় করছে সেও তো মানুষ। মানুষের সঙ্গে মানুষের আশেপাশে কোনো অ্যাডজেক্টিভ? মানুষের আশেপাশে আমি একটা দৃষ্টির সন্ধান পেয়েছি, যাতে করে মানুষকে ভালোবাসার আস্বাদটা পেয়েছি আমি। এইটা আমার কাছে বিরাট পাওনাই বলা যেতে পারে, এবং তার জন্য ওই আদর্শটাই দায়ী। আজকে আমাদের এই কনভারসেশন, মানে তোমার সাথে গল্প করে এইটুকু বুঝতে পারলাম, মানে বেশ কিছু মোটিভেশন সাথে করে নিয়ে যাচ্ছি, কিছু সুন্দর মুহূর্ত নিয়ে যাচ্ছি, যেটাকে ফ্রেম করে বাঁধিয়ে রাখার মতন। আশা করি আমাদের দর্শকদেরও ভীষণ ভালো লেগেছে। যদি আপনাদের আমাদের এই মানে পরাণ বন্দ্যোপাধ্যায়, পরাণ জেঠুর কথা যদি ভালো লেগে থাকে, আমাদের কনভারসেশন যদি ভালো লেগে থাকে, আমাদের ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।